হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে যে ঘটনা আপনাদের কাছে শেয়ার করবো এটি কোনো ঘটনা না, এটি একটি বাস্তব ঘটনা। এটি একটি বাস্তব সত্যিকারের ঘটনা। আর এটি আমি শুনেছি এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে। লাশবহী অ্যাম্বুলেন্স ড্রাইভারের নাম হচ্ছে সুরঞ্জিত রায় ও তার হেল্পারের নাম হচ্ছে হাফিজ। আমি সুরঞ্জিত রায়ের মুখ থেকে যেভাবে শুনেছি ঠিক সেভাবে করে বলার চেষ্টা করতেছি। সারাদিন আমরা বসেছিলাম, কোনো ট্রিপ আসতেছে না। আমরা সাধারণত দিনে ট্রিপ খুবই কম হয়, রাতের ট্রিপ আমাদের বেশি হয়। তো আমরা সারাদিনটা চলে গেল, কোনো ট্রিপ আসতেছে না। আসরের পরে আসার পরে সারাটা দিন বসেছিলাম, কোনো ট্রিপ আসতেছিল না। তারপরে মাগরিব আজান দিল। মাগরিবের আজানের পরে আমরা অপেক্ষা করতেছিলাম যে আমাদের কখন একটা ট্রিপ আসবে। একে একে সব অ্যাম্বুলেন্সগুলো চলে গেল, শুধু দুইটা অ্যাম্বুলেন্স রইল। একটি হচ্ছে আমাদের, আরেকটি হচ্ছে আমার মতোই আর এক ড্রাইভার, ওর নাম হচ্ছে শান্ত। আমরা দুইটা গাড়িতে চারজন বসে টাইম পাস করার জন্য লুডো খেলছিলাম, বসে বসে লুডো খেলতেছিলাম। তখন হঠাৎ করে আমার ফোনে একটা ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে কাদা কাদা কণ্ঠে বলতেছে, ভাইয়া আমাদের একটা লাশ আছে, আপনি কি একটু নিয়ে যেতে পারবেন? তো আমরা সারাদিন কোনো ট্রিপ না পাওয়ায় এক্সেন্সি কোনো কিছু না বলেই বললাম হ্যাঁ অবশ্যই পারবো। তো কোথা থেকে কোথায় নিতে হবে? তখন সে বলল যে এটা হচ্ছে বরিশাল শেরেবাংলা হসপিটালে রয়েছে, শেরেবাংলা হসপিটালের মর্গ থেকে জয়সুর নিতে হবে। তো রাত্রবেলা তখন আনুমানিক 8টা কি 8:30 বাজে। তো ভাবলাম যে ঠিক আছে, সমস্যা নাই, জয়সুর তো খুব একটা বেশি দূর না, আনুমানিক যেতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। 3-4 ঘন্টা লাগলে আবার 3 থেকে 4 ঘন্টা ভিতরে চলে আসতে পারবো। আমরা টোটাল কথা হচ্ছে সকালে এসে আবার বরিশালে থাকতে পারবো। তখন আমি তাকে বললাম যে ভাইয়া আমাদের কিন্তু অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিতে হবে। ওইখান থেকে ফোনের অপোজিটে ওই ভদ্রলোক বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার একটাই মাত্র ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওর লাশটা নিব, সেই জন্য আমার যত টাকা লাগে আমি দিব, আমার কোনো সমস্যা নেই। তো আমরা বললাম ঠিক আছে, তো আসেন, আমরা আসতেছি, আপনারা লাশ বের করার ব্যবস্থা করেন। তখন তারা লাশ বের করার প্রসেসিং করতেছে। আমরাও শীতের পোশাক নিয়ে প্রস্তুতি নিয়ে গাড়িতে উঠলাম। উঠে গাড়িটা স্টার্ট করলাম। স্টার্ট করে সোজা চলে গেলাম বরিশাল শেরেবাংলা হসপিটালের মর্গে। গিয়ে দেখলাম একটি লাশ ধরাধরি করে আমাদের গাড়িতে তুলে দিল। লাশের সাথে টোটাল 6 জন মানুষ ছিল। আর লাশটাকে এমন পরিস্থিতি যে রক্ত মনে হচ্ছে, সাদা কাপড় পরিয়ে দিচ্ছে, সাদা কাপড়ের ভিতর থেকে মনে হচ্ছে রক্ত বের হয়ে পড়তেছে, এরকম একটা পরিস্থিতি। তখন লাশটা ধরে সবাই হাতে হাতে অ্যাম্বুলেন্সের ভিতরে ভরলো। অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকিয়ে আমরা রীতিমতো ওনাদের 3 জন এই প্রান্তে আর 3 জন অপর প্রান্তে দিয়ে, দুই পাশের সিটে 3 জন বসিয়ে দিয়ে মাঝখানে লাশটার কফিনটা রাখলাম। লাশটা রেখে আমি ও হাফিজ দুজনে গিয়ে সামনে বসলাম। তো আমি হাফিজকে বললাম, হাফিজ তুমি কি সব চেক দিয়েছো? হাফিজ বলল, হ্যাঁ ওস্তাদ, আমি সব কিছু চেক দিয়েছি, পানি তেল সব কিছু ঠিকই আছে, আমরা তাহলে এখন যাত্রা শুরু করতে পারি। তখন আমরা বললাম যে ঠিক আছে, আমরা তাহলে তো সকল প্রকার প্রস্তুতি নিয়ে নিয়েছি, আপনাদের কি আরও কিছু আছে, কোনো কিছু বাকি আছে? থাকলে বলতে পারেন, না হলে আমরা এখন গাড়ি ছেড়ে দিব। তখন তারা আমাকে বলল যে আমাদের আর কিছু নেই, আপনি যান আস্তে আস্তে করে। তখন আমরা গাড়ি স্টার্ট করলাম, জয়সুরের উদ্দেশ্যে রওনা দিলাম। যাচ্ছি, মোটামুটি ভালোই একটা পরিবেশ, চলে যাচ্ছে। ঠিক রাত 12:30 কি 12:45 এরকম হবে। তখন আমরা একটা স্ট্যান্ডে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা পানি খাওয়ার জন্য বিরত নিলাম, যে এতটা লং পথ চালিয়ে আসছি, আরও তো দূর যেতে হবে। সেই জন্য একটা ফাঁকা জায়গায় দেখি একটা চায়ের দোকান খোলা আছে, সেখানে দাঁড়িয়ে একটু চা পানি খেয়ে রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। তো আমি ও হাফিজ দুজনে চা খেলাম, তারপর হাতে মুখে পানি দিলাম,
আর লাশের সাথে যে 6 জন ছিল তাদেরকে বললাম আপনারা কি বাইরে বের হবেন? তখন তারা বলল না আমরা বাইরে বের হবো না, আমরা এখানেই আছি, আপনাদের কাজ সেরে চলে আসুন। তখন আমরা চাপ পানি খেয়ে আবার রীতিমতো গাড়ি স্টার্ট করলাম, কিন্তু গাড়ি ফার্স্ট স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না, আবার স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। এরকম করে 3-4 বার স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু গাড়ি কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। স্টার্ট না নেওয়ায় আমি হাফিজকে বললাম যে হাফিজ দেখো তো গাড়ির কী সমস্যা হয়েছে। হাফিজ সব কিছু চেক করে দেখে বলে যে ওস্তাদ সব তো ঠিকই আছে, তাহলে গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? তখন ওই লাশের সাথে যে 6 জন ছিল তারা একটু বের হয়েছে, তাদের ভিতর থেকে 2 জন বের হয়েছে, আর হাফিজ সহ 3 জনকে বললাম যে আপনারা পিছন থেকে হালকা করে ধাক্কা মারেন। তখন তারা হালকা করে ধাক্কা মারার এত চেষ্টা করতেছে, কিন্তু গাড়ি এক চুল পরিমাণও আগাচ্ছে না। তারপরে আমরা ভাবলাম যে কি ব্যাপার, গাড়ি আগাচ্ছে না কেন? লাশের সাথে যে 4 জন ছিল, বাকি 4 জন তাদেরকেও নামতে বললাম, তারাও নামলো। নেমে সবাই মিলে গাড়ি এত জোরে ধাক্কাচ্ছে, মনে হচ্ছে গাড়ি আগাচ্ছে না, কি যেন ব্রেকে চাপ দিয়েছে, এমনটা মনে হচ্ছে। তখন আমি বললাম দেখ তো হাফিজ কি হয়েছে? হাফিজ তাকিয়ে দেখে কিছুই হয় নাই। তখন ওই লাশের সাথে যে 6 জন আনলো, 6 জন লোক ছিল, তারা একটু দোয়া দরুদ পড়তেছিল আর আল্লাহ বিল্লাহ করতেছিল। তারপরে ওদের ভিতরে একজন ছিল একটু বুজুর্গ আলেম টাইপের, মোটামুটি সে মানে আল্লাহ বলা যায়, মোটামুটি ভালো লোক। সে না আচ্ছা বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনারা সবাই গাড়িতে উঠে বসেন, আমি দেখতেছি, তবে আমি যতক্ষণে না বলবো ততক্ষণে কেউ গাড়ি থেকে নামবেন না। এই কথা বলায় লাশের সাথে যারা ছিল তারা 5 জন উপরে উঠে বসলো, হাফিজ এসে আমার এখানে বসলো। আমি একটু অবাক হয়ে লুকিং গ্লাসে দেখতেছিলাম উনি কি করতেছে। মানে এতগুলো লোক যখন গাড়িটা ধাক্কা দিচ্ছিল কিছুই হলো না, উনি একা কি করবে, মানে এইরকম একটা কৌতূহল নিয়ে আমি লুকিং গ্লাসে তাকালাম। তাকিয়ে দেখতে পেলাম সেটা দেখে আমি তো অবাক যে ওই লোকটা কিছু একজনের সাথে কথা বলতেছে মনে হচ্ছে, উনি দোয়া পড়তেছে আর তার সাথে ফু দিচ্ছে। ফু দেওয়ার পরে মনে হচ্ছে উনি কারোর সাথে একজন কথা বলতেছে, কিছু একটা কালো অবয়ব ছায়ার মতো দেখা যাচ্ছে। আমি লুকিং গ্লাসে স্পষ্ট দেখতে পাচ্ছি, দেখতে পেয়েও আমি চুপচাপ আছি, কোনো কথা বলতেছি না। এরকম বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পরে দেখতেছি হঠাৎ করে ছায়াটা নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে তখন ওই লোকটা বললো ড্রাইভার সাহেব এবার আপনি দরজাটা খুলে। আমি দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দেওয়ার পরে ওই লোকটা উঠে গাড়িতে বসলো, বসার পরে বললো এবার বিসমিল্লাহ বলে স্টার্ট করুন গাড়ি। খুবই আশ্চর্যজনকভাবে আমি বিসমিল্লাহ বলে যখন গাড়ি স্টার্ট করলাম, সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট হয়ে গেছে। গাড়ি স্টার্ট হয়ে গেছে এটা দেখে আমি যতটা না অবাক হলাম, তার থেকে বেশি অবাক হলাম ওই লোকটা কার সাথে কথা বললো। সে যাই হোক, আমি আর ওইদিকে ফলো করলাম না। তখন আমি গাড়ি আমার মতো করে চালাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে গাড়ি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। বারবার আমি গাড়ি ঠিক রাস্তায় চালাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার গাড়ি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আমি গাড়ি কন্ট্রোল করতে পারতেছি না, ঠিক এরকম মনে হচ্ছে। এরকম মনে হয় আমি হাফিজকে বললাম হাফিজ আমাকে একটু পানি দাও, আমি একটু পানি খাবো। তখন হাফিজ আমাকে পানি দিল। পানি দেওয়ার পরে আমি একটু পানি খেলাম, একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে রিল্যাক্স হতে পারতেছি না। আমি মনে হচ্ছে আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে, কী অস্থিরতা সেটা আমি বুঝতে পারতেছি না। তখন আমি হাফিজকে বললাম হাফিজ তুমি একটা কাজ করো, এই ফ্যানটা আমার দিক ঘুরিয়ে দাও। একটা কথা বলে রাখা ভালো যে তখন ছিল শীতের সিজন আর প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছিল। আমরা সাধারণত শীতের পোশাক টোশাক সবসময় আমাদের গাড়িতে থাকে, আমরা সবসময় শীতের পোশাক পরেই থাকি, কিন্তু ওই দিন আমার প্রচণ্ড গরম লাগতেছিল। কিন্তু কেন এই গরম, কেন স্থিরতা আমি বুঝতে পারতেছি না। হাফিজকে বলা, হাফিজ বললো ওস্তাদ আপনার কী হয়েছে, আপনার কি শরীর খারাপ? আমি বললাম যে না ঠিক আছে, তুমি আমার দিকে ফ্যানটি ঘুরিয়ে ধরো, আমার অস্থিরতা লাগতেছে, গরম লাগতেছে একটু। আমি হাফিজকে বুঝতে দিলাম না যে আমার অস্থিরতা ফিল হচ্ছে বা আমার ভিতরে সমস্যা হচ্ছে, আমি সেটা বুঝতে দিচ্ছি না। বুঝতে দিলে যদি হাফিজ ভয় পায় এটা ভেবে আমি বুঝতে পারি না। তখন আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ হাফিজ আমাকে বলল যে ওস্তাদ আপনি একটু লুকিং গ্লাসে ফলো করবেন। তখন আমি লুকিং গ্লাসে ফলো করলাম, ফলো করে দেখি সেই কালো ছায়াটা কিছু একটা, মনে হচ্ছে কোনো একটা কালো অবয়ব আমাদের পিছনে নিচ্ছে, কেমন একটা জানোয়ারের মতো মুখ, জঙ্গলি একটা টাইপের এরকম। আমার গাড়ি ফুল স্পিডে আছে, গাড়ি তখন 110 কি 11 এরকম টাইপে চলতেছে।
এত স্পিডে একটা অ্যাম্বুলেন্স চলতেছে, তার পিছনে এত ফুল স্পিডে একটা জন্তু কীভাবে আসতেছে। এটা দেখে হাফিজ ভয় পাবে, সেজন্য হাফিজকে বললাম, হাফিজ ওদিক খেয়াল দিও না, তুমি সামনে দেখো। আর ওটি কিছু না, এগুলো হয়ে থাকে, এটা স্বাভাবিক বিষয়। তুমি যেটুক পারো দোয়া দরুদ ওইটুক পড়ো আর আল্লাহ বিল্লাহ করো। আর আমিও আমার মতো করে মনে মনে যেগুলো পারি সবগুলো বলতেছিলাম আর গাড়ি চালাচ্ছি। হঠাৎ করে সেই ছায়াটা আর আমাদের পিছে নেই। লুকিং গ্লাসে দেখলাম সেই ছায়াটা আর নেই, সে কালো অবয়বটা যে আমাদের পিছনে ছিল সেটা আর নেই। এটা দেখে একটু স্বস্তির ফিল হলো, আমার একটু ভালো লাগতেছিল। তখন আমি ফ্রেশ মুডে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে মনে হলো ধুম করে আমার গাড়ির ছাদের উপরে কিছু একটা পড়লো। যেমন হচ্ছে মানুষ ধরো অনেকগুলা ওজন বস্তু একসাথে ফালাই দিলে গাড়ির ছাদে যেরকম শব্দ হয় ঠিক সেরকম একটা শব্দ হচ্ছে। টোটাল কথা হচ্ছে মনে হচ্ছে একটা মানুষ বস্তাবন্দি করে লাশের ওই গাড়ির উপরে ফালাইছে। তো একটা মানুষ যদি বস্তাবন্দি করে গাড়ির উপরে ফালায়, সেই মানুষটা যেরকম ছটফট করে, আমার গাড়ির ছাদের উপরে সেরকম ছটফট করতেছে। মনে হচ্ছে গাড়ির ছাদটা এখনই ভেঙে যাবে, ভেঙে নিচে নামবে। আর কি একটা বিশ্রী দুর্গন্ধ চলে আসছে। লাশের কাছে যে 6 জন বসা ছিল তারা অনেক জোরে জোরে দোয়া দরুদ পড়তেছিল, জিকির করতেছিল, কিন্তু গন্ধ আরও তীব্র হচ্ছে। মনে হচ্ছে নাকের ভিতর থেকে গন্ধ এমনভাবে পেটে যাচ্ছে যে এই বুঝি বমি আসতেছে, এই বুঝি বমি আসতেছে, এরকম একটা পরিস্থিতি। ঠিক সেই মুহূর্তে আমি আর পারলাম না, আমি তখন গাড়ি ব্রেক করবো, ঠিক সেই মুহূর্তে গাড়ির লাশের সাথে যে 6 জন ছিল তার ভিতরে যে হুজুর টাইপের লোক ছিল, সে বলল, আপনি গাড়ি থামাবেন না, আপনি গাড়ি টানতে থাকেন। আর সে অনেক জোরে জোরে ডাক দিয়ে দোয়া দরুদ পড়তেছিল। আর লাশের সাথে একটা মানুষ তো রীতিমতো বমি করে দিছে, সে বমি করে সে ক্লান্ত অস্থিরতা হয়ে পড়ছে। তখন তারা ভিতর থেকে অনেক চিৎকার আর চেঁচামেচি করতেছে, তারা বলতেছে লাশ উঠে বসতেছে, লাশ উঠে বসতেছে। আমি তখন তাদের কথা কেয়ার না করে আমি গাড়ি টানতেছিলাম। আমি গাড়ি ব্রেক করার সিদ্ধান্তও নেইনি আর চিন্তাও করিনি, কিন্তু তারা আমাকে বারবার বলতেছে, ভাইয়া গাড়ি থামান, গাড়ি থামান, গাড়ি থামান, কিন্তু আমি গাড়ি থামাচ্ছি না। তখন হাফিজ আমাকে বলল, ওস্তাদ আপনি গাড়ি ব্রেক করেন। ওস্তাদ আমাদের পাশের সিটে বসে আছে, দুজনের মাঝখানে দেখেন কে। তখন আমি একটু হালকা চোখ ঘুরিয়ে দেখলাম যে আমাদের দুজনের দুই সিটের মাঝে বসে আছে সেই লাশ। তখন আমি গাড়ি ধামকা হঠাৎ করে ব্রেক করলাম। ব্রেক করার সাথে সাথে গাড়ির মানে একটা যে গতিবেগ, সেই গতিবেগটা হারিয়ে গাড়ি কোনো একদিকে রাস্তার বাম সাইডে চলে যাচ্ছিল। মনে হচ্ছে গাড়িটা মানে ঢালের ভিতর নেমে যাবে বা অ্যাক্সিডেন্ট করবে, এরকম একটা পরিস্থিতিতে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি গাড়িটা ব্রেক করলাম, কোনোভাবে কন্ট্রোল করে গাড়িটা থেকে নেমে আমরা বেশটা দূরে চলে গেলাম। লাশের সাথে যে 6 জন লোক ছিল তারাও নামলো, নেমে তারাও বমি টমি করলো। তারপর ওইখানে একটা ছিল, ওই লাশের সাথে যে ছিল একজনের ছেলে, সে হচ্ছে লাশের বাবা। সে বলতেছে, আমার ছেলেকে রেখে সবাই পালিয়ে গেলে আমি পালাতে পারবো না বাবা, আমি আমার ছেলেকে রেখে কোথাও যাব না। তাতে যদি আমার মৃত্যু হয় আমি সেই মৃত্যু মেনে নিব, চক্ষু বুঝে সেই মৃত্যুকে আমি অ্যাকসেপ্ট করে নিব, তবেও আমি আমার ছেলেকে রেখে কোথাও যাব না। তখন আমি তাকে সান্ত্বনা দিলাম। তারপরে ওই হুজুর টাইপের সেই লোকটা অনেক দোয়া দরুদ পড়তেছিল, জিকির আকাত করতেছিল। তারপরে আমরা বললাম যে গাড়ির উপরে কি পড়লো সেটা দেখার জন্য একটা লাঠি নিলাম। লাঠি সাথে নিয়ে আমরা ছাদের উপরে লাঠিটা দিয়ে ধাক্কা দিচ্ছিলাম। ধাক্কা দেওয়ার পরে মনে হচ্ছে আমাদের লাঠিতে কিছু একটা বাজলো, এমন একটা শক্ত পোক্ত মনে হচ্ছে একটা কিছু একটা বেজে আছে আমাদের গাড়ির ছাদে। সেটা দেখার জন্য আমি যখন উপরে উঠবো ভাবছি, তখন হাফিজ আমাকে বললো যে ওস্তাদ আপনি উপরে উঠেন না। তখন আমাকে যখন নিষেধ করলো, আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, গাড়ির ছাদের উপরে যেটা পড়েছে সেটা তো নামাতে হবে, আমরা তাহলে দুজন দুই প্রান্ত থেকে উঠি, লাঠিটার দুজন দুই প্রান্ত ধরে তারপর টানলে তখন নেমে যাবে। আমরা যেই বলা সেই কাজ, লাঠির দুই প্রান্তে দুজন চলে গেলাম। চলে গিয়ে গাড়ির ছাদে যখন টান দিলাম, তখন আশ্চর্যজনকভাবে আমাদের লাঠিতে কিছুই বাজলো না, আর সেই তীব্র গন্ধটাও কেমন চলে গেছে, এখন আর গন্ধটা আসতেছে না।